স্বাগতম ক্রিক ফ্রেন্ডজি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। পাকিস্তান সুপার লিগের এবারে আসলে নিলাম অনুষ্ঠিত হবে 11ই ফেব্রুয়ারি। এর আগে অবশ্য দল পেয়ে গেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তবে নিলামে কিন্তু বাংলাদেশের অনেক ক্রিকেটার নাম দিয়েছেন, সেখান থেকে আসলে দল পাবেন কতজন, কাদের সম্ভাবনা আছে, এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। এবারে পাকিস্তান সুপার লিগে যে বাংলাদেশের অনেক ক্রিকেটার থাকবেন, এটা আসলে আমরা আজ করতে পারছিলাম, তবে সেখানে যে 50 জনের মতো ক্রিকেটার থাকবে সেটা আসলে আমাদের কল্পনার বাইরে। এই জিনিসটা নিয়ে একটু না, বলতে, রেজিস্ট্রেশন তো আসলে সুযোগ। প্লেয়াররা করতেই পারে, প্লেয়াররা রেজিস্ট্রেশন নিয়ে কোনো আসলে বাধা নেই। আর যেটা আমরা আসলে এবার এক্সপেক্ট করছি যে পিএসএল আমরা আসলে অনেক বাংলাদেশি প্লেয়ারকে দেখতে পারবো এবং তারা কিন্তু ডিজার্ভিং। অলরেডি মুস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সে চলে গিয়েছে এবং যারা যারা আরও রয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেকে রয়েছে যাদের আমরা সুযোগ দেখতে পাচ্ছি। এবার আরও দুটা দল যোগ হয়েছে, সো এবার সুযোগটা পাওয়ার সম্ভাবনাটা বেশি। সো সেই ক্ষেত্রে 50 জনের কথা বলছিলেন, 50 জন আসলে 3টা ক্রাইটেরিয়াতে তারা নাম লিখিয়েছে। সবচেয়ে হায়েস্ট যেই ভিত্তিমূল্যটা রয়েছে সেটা হচ্ছে 2,20,00,000 রুপি পাকিস্তানি 2,20,00,000 রুপিতে সাকিব আল হাসান রয়েছেন, মুশফিকুর রহমান, জাকির হাসান রয়েছেন। এটি যে নামটা একটু আসলে আমাদের জন্য সারপ্রাইজিংই ছিল। আমরা আসলে এটা নিয়ে বলছিলাম যে এটা কি আসলে তার কোনো মানে ভুলভাবে গেল না, কারণ আসলে এই ভিত্তিমূল্যটা যেটা রিয়েলিটিটা আমরা দেখি যে যেই প্লেয়ারটা আসলে রেগুলার খেলে না বা অন্য বাইরের ফ্র্যাঞ্চাইজিতে খেলছে না, তারা আসলে এত দাম নিয়ে খেলে তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে আগ্রহটা কম থাকে। এখানে আরেকটা ব্যাপার কি, মানে যেই সময় বিদেশি ক্রিকেটারদের ডাকটা শুরু হয় সেখানে আসলে টিমগুলোর পার্সে কিন্তু এত টাকাও থাকে না, যে কিন্তু তারা আসলে তখন যে বড় নামগুলো থাকে, বেশি ওই দামে প্লেয়ারগুলো থাকে, তারা কিন্তু এইগুলো স্কিপ করে যায়। সেক্ষেত্রে আসলে দল পাওয়ার সম্ভাবনা আসলে অনেকটাই কমে যায়। এই টাকা দিয়ে আপনি আরো হয়তো 2টা দেশি প্লেয়ার কিনতে পারবেন বা আরো ইফেক্টিভ 2জন প্লেয়ার কিনতে পারবেন। তো সেই ক্ষেত্রে সাকিব আল হাসান তো আসলে যেই বড় নাম, তিনি আসলে এরকম প্রাইজেই যাওয়ার কথা। এবং মুশফিকুর রহিমের দামটাও মনে হয় একটু বেশি হয়ে গেছে। মুশফিকুর রহিম ইন্টারন্যাশনাল টি-20 খেলেন না, টি-20 সার্কিটে বিপিএলে ভালো করেছেন, তবে একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার মতো যে আসলে উদ্যমটা দরকার, তারুণ্য দরকার, সেটা আসলে মুশফিক এখনো ভালো খেলে এসেছেন। তিনি কিন্তু এখনো আসলে ভালো খেলেন। আপনি দেখেছেন যে বিপিএল এর রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে কিন্তু তিনি চ্যাম্পিয়ন প্লেয়ার। সো তার মধ্যে আসলে সেই ফায়ারটা এখনো আছে। কিন্তু যেটা বলছিলেন যে আসলে এই দামে ফ্র্যাঞ্চাইজিগুলো সহজে নিতে পারে না, বা নিতে চাইলেও তারা আসলে অন্যান্য জিনিসের জন্য আটকে যায়। তো সেই ক্ষেত্রে হয়তো এই দুইজনের ক্ষেত্রে আসলে সম্ভাবনাটা কম থাকতে পারে, কিন্তু সাকিব আল হাসানের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে এই দামের চেয়ে বেশি, যেহেতু অকশন, সো এই দাম থেকে আরও বাড়বে। সো এই দামের হয়তো বেশিতেই পাওয়া যেতে বা বেস্ট প্রাইজেও তিনি দল পেতে পারেন। তবে এদিক থেকে আমি বলবো রিশাদ হোসেন কিন্তু দারুণ একটা কাজ করেছেন। তিনি আসলে যেই 2,20,00,000 রুপির যে ক্যাটাগরিটা আছে সেখান থেকে না দিয়ে তিনি আসলে 1,10,00,000 রুপি যে ক্যাটাগরি, সেখানে কিন্তু নাম দিয়েছেন। এই তালিকায় বাংলাদেশে কিন্তু আরো অনেক ক্রিকেটার আছেন। আপনি যদি হাসান মাহমুদ, জিসান আলম, লিটন কুমার দাস, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, অনেক ক্রিকেটার আছে। একজনের কথা আসলে স্পেশালি বলবো, এটা আমি আসলে আপনাকে আগেই বলছিলাম যে রিপন মন্ডল কিন্তু আসলে যেই আর স্লগে যেই বোলিং করে আসলে দেখাচ্ছে, ইয়র্কার দেখিয়ে, সেটা কিন্তু আসলে পুরো ওয়ার্ল্ড দেখেছে। লাস্ট বিপিএলেও খুবই সারপ্রাইজিংলি দারুণ বোলিং করেছেন, যেটা সারপ্রাইজিংলি বলা যায় না, তিনি ধারাবাহিকভাবে করছেন। তিনি ন্যাশনাল টিমে বা যে রিসেন্টলি যে একটা টুর্নামেন্ট হলো সেখানেও কিন্তু তিনি এশিয়া কাপে একটা টুর্নামেন্ট হলো যেখানে যুবাদের, সেইখানে কিন্তু তিনি অনেক ভালো বোলিং করেছেন। এবং এই যে লাস্টের দিকে এসে যে স্লগে যে বোলিং করছেন, ম্যাচ জিতানোর যে অ্যাবিলিটিটা রয়েছে সেটার জন্য তাকে এরকম নিয়ে যাচ্ছেন। এবং সো সেখানে তার এই বেস্ট প্রাইজও হয়তো তিনি দল পেতে পারেন। এবং রিশাদ হোসেনের কথা বলছিলেন, রিশাদ হোসেনের এই দামের চেয়ে আসলে আরও বেশি দাম আমরা এক্সপেক্ট করি। অকশন যেহেতু, সেইখানে হয়তো তার দামটা আরও বেশি উঠবে। এবং আমার মনে হচ্ছে যে লাহোর তাকে পাওয়ার জন্য আসলে ট্রাই করবে। লাহোরে তিনি আগেরবার ছিল, এইবার তারা রিটার্ন করেনি, কিন্তু অবশ্যই আমার মনে হয় যে অকশনে তারা রিশাদকে যাবে, কারণ লাহোরের সাথে আসলে বাংলাদেশের প্লেয়ারদের একটা ভালো সম্পর্ক রয়েছে। এখানে সাকিব খেলেছেন, এখানে রিশাদ তো খেলেছেনই, মেহেদী হাসান মিরাজ খেলছেন, এবার মুস্তাফিজ খেলছেন, এর আগেও দুইটা খেলেছেন। সো আমার মনে হয় যে মানে বাংলাদেশের প্লেয়ারদের দিকে লাহোরের নজরটা বেশিই থাকবে। সেটা রিশাদ না হলেও হয়তো দেখা যাবে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে তারা নিতে পারে। এছাড়াও কিন্তু আসলে 60,00,000 রুপিতেও অনেকগুলো প্লেয়ার রয়েছে। সেখানে আসলে মানে ন্যাশনাল টিমে নেই, ন্যাশনাল টিমের বাইরে
প্লেয়ার যারা আছেন তারাই মূলত এই ক্যাটাগরিতে নাম দিয়েছেন। আমি যদি কয়েকটা নাম যদি বলি, খালেদ আহমেদ, তিনি আমাদের টেস্ট স্পেশালিস্ট। তাছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান। সাব্বির রহমানের নামটা একটু সারপ্রাইজিং বলা যায়। না, নাসির হোসেনও তো আসলে মানে একটু মানে তার আসলে আমি যেটা বলছিলাম যে রেজিস্ট্রেশন করার জন্য তো আসলে নাম দেওয়া যায়, এটা তো আসলে কোনো ক্রাইটেরিয়া বা কোনো বাধ্যবাধকতা নেই। না, আবার আরেকটা বিষয়, মানে মানে এখন যেই পরিস্থিতি চলছে, অনেক দেশে পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচটা না খেলে তাদের উপর কিন্তু অনেক নিষেধাজ্ঞার ব্যাপারও কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে তারা আসলে বাংলাদেশি ক্রিকেটারদের পাশে চাইবে। সেই কারণে আসলে বাংলাদেশের প্লেয়াররা একটা জিনিস কি, আইপিএলে আমরা দেখি যে যেই প্লেয়াররা আইপিএলের নিলামে নাম দেননি সেখান থেকে আসলে আপনি রিপ্লেসমেন্ট নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ আপনার রিপ্লেসমেন্ট নিতে হবে আইপিএলের নিলাম থেকে, যারা আসলে দল পাননি সেখান থেকে। পিএসএলে এরকম কোনো নিয়ম আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় যে যেই প্লেয়াররা নাম দিয়েছেন তারা এটা আসলে ডিজার্ভ করবে, যে রিপ্লেসমেন্ট হিসেবে তাদের আসলে সুযোগ থাকবে আইপিএল নিলামের পরেও দল পাওয়ার জন্য। আপনি এখানে দেখেন 60 লাখ টুপিতে কিন্তু তানজিম হাসান সাকিব এবং আব্দুল গাফফার সাকলাইনের কথাও কিন্তু আমরা বলতে পারি, এই দুইজন পেসারও কিন্তু আসলে ডিজার্ভ করে বা তাদের দিকে কিন্তু আসলে নজর থাকতে পারে। এছাড়া যেটা বলছিলেন যে আইপিএলে যেই প্লেয়ারগুলো আসলে সুযোগ পাচ্ছে না তারা কিন্তু অলরেডি পিএসএলের দিকে ঝুঁকছেন, কারণ ওই সময়টাতেই পিএসএল হবে। এবং আমার যেটা খুব ভালো লাগছে যে অস্ট্রেলিয়ার দুইটা বড় নাম স্টিভেন স্মিথ এবং মাইনাস লাবুসেন, তারা দুজনেই কিন্তু অলরেডি ডিরেক্ট সাইনিংয়ে চলে গিয়েছে। মানে আমার কথা হচ্ছে যে এই প্লেয়ারগুলো কিন্তু আসলে টি-20 সুলভ ব্যাটিং যে অত করে সেটা না, আপনার খুব হার্ড হিটিং ব্যাটিং, কিন্তু তারা খুবই ইফেক্টিভ প্লেয়ার। আপনি কেন উইলিয়ামসনকে যখন বাংলাদেশে এসে খেললো, তিনি কিন্তু আসলে বড় অবদান রেখেছেন। তিনি কিন্তু তাকে আসলে প্লে অফ থেকে দলটাকে ফাইনাল জিতার দিকে, মানে কেন উইলিয়ামসের মতো প্লেয়ার আসলে 3-4টার বেশি কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। আপনি মনে করেন যে হার্ড হিটার না, কিন্তু আপনার ক্রিকেটিং সেন্সটা যেটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি অ্যাজ এ প্লেয়ার হিসেবে যতটুকু ডেলিভার করতে পারেন, আপনি ডাগ আউটে থেকেও কিন্তু তার চেয়ে বেশিও চাইলে ডেলিভার করতে পারেন। সো এই টাইপের বড় নামগুলো যখন খেলছে, টিমগুলো যখন মানে এইভাবে সাজাচ্ছে, সেটা আসলে টিমগুলোর জন্য খুবই ভালো। এবং বাংলাদেশি প্লেয়াররা যত এই প্লেয়ারগুলোর সাথে খেলবে, তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটটাও কিন্তু দুর্দান্ত হবে। আমরা সবসময় বলে আসছি যে সাকিব আল হাসান অবশ্যই খুব ভালো অলরাউন্ডার, মানে টপ অলরাউন্ডার, বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার ছিল অনেকদিন, কিন্তু তার পিছনে শুধু যে বাংলাদেশে খেলেছেন বলেই যে তার এতটা ইমপ্রুভ হয়েছে সেটা না। আপনি দেখেন সাকিব একদম ক্যারিয়ারের শুরুতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন জামাইকা তেলাওয়াশের হয়ে, তারপর বেশ কয়েকবার কিন্তু সিপিএল এ সাকিব গিয়েছেন, আইপিএল এ তো দিন রেগুলার খেলেছেন, আইপিএল এ এসএলপিএল এ খেলেছেন, মানে বিগ ব্যাশে খেলেছেন। হ্যাঁ, বিগ ব্যাশে খেলেছেন। সো এই জিনিসগুলো কিন্তু এখন যুগটাই তো আসলে আপনি এই যে ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপের চেয়ে কিন্তু আপনার ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর জৌলস বেশি। এখন এটা আপনাকে মেনে নিতেই হবে, রিয়েলিটি তো আসলে এভাবেই চলছে। সো সেই ক্ষেত্রে দেখেন আইপিএল পিএসএল এ আমি আসলে দেখি না কোনো ম্যাচে মানে ফাঁকা গ্যালারি পড়ে আছে। আমরা কিন্তু গতকালকে পাকিস্তানের ম্যাচটা দেখলাম, সেখানে কিন্তু দর্শক হয়নি। তাছাড়া আজকে আমরা দেখলাম সকালবেলা স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে, যেখানে কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ হচ্ছে, সেখানে কিন্তু ফাঁকা গ্যালারি। আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজির কোনো ম্যাচে কিন্তু আপনি এরকম কিন্তু দেখবেন না। ইভেন মানে শুধু এটা না, শুধু মানে আইপিএল না, আপনি পিএসএল এর ক্ষেত্রেও সেম, বিপিএল এর কথা বলতে পারেন, বিপিএল এর ক্ষেত্রে যেখানে চট্টগ্রাম, ঢাকা, প্রত্যেকটা জায়গায় গ্যালারি টইটম্বুর ছিল। আমরা ফাইনালে তো মানে দর্শকরা অনেক আমরা দেখতে পেরেছি যে টিকিট না পেয়ে আসলে ফিরে গেছেন, এরকমও হয়েছে। বাংলাদেশে এখন মানে তো আসলে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বেশিরভাগ মানুষই মনে হয় যেন ক্রিকেট বিদ্বেষী বা ক্রিকেট থেকে দূরে, কিন্তু আসলে খেলাটা কিন্তু সবাই এনজয় করে। এই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, সবাই আসলে মনে মনে মিস করছে। আজকে দেখেন আপনার আমার মধ্যে আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে কোনো জৌলস নেই বা কোনো কিছু নিয়ে আমাদের আমরা কাজ করতে হচ্ছে দেখে কাজ করছি না। আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে, আপনি ক্রিকেটের দর্শকটা সবসময় কিন্তু আলাদা ছিল। ফেসবুকে আপনি যতই দেখেন না ক্রিকেট বয়কট, আমরা ক্রিকেট দেখবো না, ক্রিকেটের যে দর্শক আছেন তারা অবশ্যই ক্রিকেটের স্কোর কার্ডটা দেখছেন, টিভিতে স্কোরটা দেখছেন, ম্যাচটা দেখছেন, তাদের প্রিয় দল আছে, বাংলাদেশ না থাকলে ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখবে, শ্রীলঙ্কার খেলা দেখবে। আমরা এরকম কিন্তু অনেক দেখেছি, বা সিলেক্টিভ প্লেয়ার রয়েছে যাকে আপনি পছন্দ করেন, যার খেলা দেখার জন্য আপনি ওয়েট করেন। সো এই জিনিস তো আসলে হারাবে না। এখন আমরা ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশকে দেখলে, বাংলাদেশে একটা প্লেয়ার দেখলে আমরা এই যে কথা বলছি টপিকটা কিন্তু সেইটাই, যে আমরা আসলে কতজন বাংলাদেশি প্লেয়ারকে দেখতে পারবো, কারণ আমাদের ম্যাচগুলো তখন দেখতে আরও বাংলাদেশের দর্শকদের জন্য আরও বেশি আগ্রহের জায়গা করবে। সো আমরা তো অবশ্যই চাই যে এবারে অকশন থেকে বাংলাদেশের অনেকগুলো প্লেয়ার দল পাক। তবে 50 জনের মধ্যে আমি অন্তত চাইবো যে বাংলাদেশের 10 জন ক্রিকেটার অন্তত পিএসএল এ খেলুক, যেটা বাংলাদেশি যে ফ্যান্সরা আছেন তারা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা না দেখতে পারে, যে এটা আক্ষেপ, সেটা হচ্ছে পিএসএল এ ঘোষানোর একটা দারুণ সুযোগ। হ্যাঁ, মানে এই প্লেয়ার, যেই প্লেয়ারগুলো আসলে আপনি মানে সবসময় দেখেন না ফ্র্যাঞ্চাইজি বাইরের দেশে
খেলতে বা বাইরের মাটিতে খেলতে ফ্র্যাঞ্চাইজি লিগে, তারা যদি দেখতে পারেন অবশ্যই তারা আসলে মানে এক্সাইটেড হবে যে এই প্লেয়ারটা, যেমন আমি যেটা বলছিলাম যে রিপন মণ্ডলের কথা, রিপন মণ্ডলের কিন্তু এখন বাংলাদেশে সবাই মোটামুটি যারা ক্রিকেট ফলো করে সবাই জানে, তার মতো একজন প্লেয়ার যখন পিএসএল এ খেলবে তখন কিন্তু সবার ভালো লাগবে। এবং রিশাদকে কিন্তু আমরা সেভাবেই আসলে দেখছি এখন, তিনি বিগ ব্যাশে এত ভালো পারফরমেন্স করেছেন। সো সুযোগ যদি আপনি পান, আপনি বিপিএলে এমন অনেক বিদেশি প্লেয়ার রয়েছে যারা খেলে গিয়েছে, এখন তারা সুপারস্টার। সো তাদেরকে আসলে চেনানোর জন্য তো সুযোগ দিতে হবে, প্ল্যাটফর্ম দিতে হবে। এবং আমার মনে হয় যে এখন পর্যন্ত আসলে যেরকম দুই বোর্ডের সম্পর্ক রয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশি প্লেয়াররা পিএসএলে সুযোগ পাবে, এবং এটা যদি চেঞ্জ না হয় আসলে কোনো কিছুর কারণে। আর ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে এখনও অনেক কিছু নিয়েই সমস্যা। 15 তারিখটা আসলে গেলে আবার বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। সেখানে স্যাংশনের কথা যেটা বলছিলেন, সেটা হলে তো আসলে আবার লম্বা যুদ্ধ। সো আমরা আসলে ওয়েট করি যে কি হয়। আর এখন আমাদের আসলে 12 তারিখে নির্বাচন এই দেশে, এর আগে 11 তারিখ কিন্তু আমরা নিলামটা দেখব, এবং সেখানে আসলে ক্রিকেটেও একটা আমেজ অল্প হলেও থাকবে। ধন্যবাদ সাদন আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসে নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।